আছে, আসলে ঝিমিয়ে পড়েছিলাম এই ক্লাস ক্লাস না হলে। ওই একই কথা আমিও বলবো, যে এত রাত জাগছি কেন, কিসের নেশায়? আসলে নতুন ভাবে জানার নেশায়। এই নতুন ভাবে জানা বোধে আমাদের কোনোদিন আর ফুরোবে না। অর্থাৎ সেই রবীন্দ্রনাথকে ধার করি বলতে হয় যে এই হোমিওপ্যাথিকে নতুন ভাবে জানার নেশা বোধ আমাদের কোনোদিন আর ফুরোবে না। অতএব যতদিন পারবো এই মঞ্চে শুনবো, সবার কথা শুনবো, এবং ওই একটাই কথা, যে আমিও ধন্য হব যে এইভাবে যখন বলতে পারা যায় দাপটের সাথে সুন্দরভাবে, এবং তখন যখন অন্যান্য শিক্ষক মন্ডলী বলুন বা ছাত্রছাত্রী বলুন বা অনুরাগী, অ্যাকচুয়ালি অনুরাগী বলাটাই ভালো, যখন সেটাকে সমর্থন করেন বা আলোচনার মধ্যে ফিরে আসেন, আমি তর্কের কথা বলবো না, যুক্তি সাপেক্ষে তার চিন্তা ভাবনা মতামত যখন আমরা ব্যক্ত করতে পারি, এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে এই জায়গাগুলোর খুব দরকার আছে। এই জন্যই আছে যে এই স্ট্যান্ডার্ডের আলোচনা আসলে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আলোচনা করার জায়গাটা কোথায়। আজও পর্যন্ত মাঝে মাঝে বাড়িতে বলি যে ঠিক সেই সঙ্গী পেলাম না যার সাথে চলতে গিয়ে এই ধরনের আলোচনাগুলো করা যায়। তারপর ভাবি যে যাক, আমাদের এই একটা তো প্ল্যাটফর্ম আছে হোমিও দর্পণ, যেখানে অনেক কিছু বলা যায়, প্রশ্ন রাখা যায় এবং তার উত্তরগুলো বেরিয়ে আসে। তাতে মাঝে মাঝে মানে পূর্ণ দমে ক্লাস শুরু হবার আগেও যদি এরকম একটা ক্লাস আমরা পাই, আমাদের মনে হয় খুব ভালো হবে এবং আমরা যথেষ্ট উপকৃত হব। আমি অন্তত হবই। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর নির্ঝর অধিকারী স্যার। নির্ঝর অধিকারী স্যার, আজকে যদি আলোচনার বিষয়ে আপনি যদি কিছু বলেন। ডক্টর নির্ঝর অধিকারী। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ স্যার। না, বিশেষ কিছু বলার নেই। আমি তো সময়ের অভাবে প্রতিটা ক্লাসে থাকতে পারি, এটা একটা আমার দুর্ভাগ্যই বলা যেতে পারে। আর এই হোমিও দর্পণ আমাদের নিয়মিত যে ক্লাসটা করে যাচ্ছে, এই ক্লাসটার জন্য তো হোমিও দর্পণের কাছে কৃতজ্ঞ আমরা সকলেই। কারণ লকডাউনের সময়ে আর পর থেকে আমরা মানে অনেক জিনিস হয়তো পাইনি, কিন্তু সবচেয়ে বড় জিনিস পেয়েছি এমন একটা গ্রুপ, যে গ্রুপের মধ্যে সবসময় পজিটিভ আলোচনা হয়। এবং বিশেষ করে সবচেয়ে বেশি বড় কথা, হোমিও নীতিগুলোকে আঁকড়ে ধরে আলোচনা হয়, এটা সবচেয়ে ভালো লাগে। তাই যখনই সময় পাই একটু ঢুকে স্যারেদের আলোচনায় কথাবার্তা শুনি, খুবই ভালো লাগে। এবং আজকে যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, হোমিওপ্যাথি জগতের একটা সবচেয়ে বড় আহ, গুরুত্বপূর্ণ জায়গা আলোচনা হচ্ছে। কারণ এই লোকাল ডিজিজের ট্রিটমেন্ট করতে গিয়ে আমরা দেখছি প্রতিনিয়ত যে চিকিৎসকরা কিভাবে আর শুধুমাত্র একটা স্থানীয় কষ্টকে বা একটা লোকাল জায়গাকে কেন্দ্র করেই চিন্তা ভাবনাকে সংকীর্ণ করে ফেলছেন। কিন্তু আজকে অমরনাথ বাবু খুব সুন্দরভাবে বলছিলেন এই বিষয়গুলো, আমি শুনছিলাম। যে যতক্ষণ আমরা সার্বিক বিষয়টাকে ধরতে পারবো, হোমিওপ্যাথির মূল নীতিটাকে আমরা বুঝতে পারবো, লোকাল বিষয়কে আমরা আঁকড়ে ধরে কিছুই করে উঠতে পারবো না। আপাতত হয়তো উপকার করতে পারবো, উপকার বলাটাও ঠিক আমার মনে হয় উচিত হবে না এখানে শব্দটা ব্যবহার করা। একটু হয়তো কষ্টের লাঘব ঘটাতে পারবো, কিন্তু তার ভবিষ্যতে অনেক জটিলতা আমরা আরো বাড়িয়ে তুলবো। পরবর্তীকালে আরোগ্য করা আরো শক্ত থেকে শক্ত হয়ে উঠবে। অমরনাথ বাবু এই বলছিলেন স্যার একটু আগে, যে আগে আমরা অনেক কেস খুব সহজে সারাতে পারতাম, এখন আর অত সহজে সারাতে পারি না। আমিও এই বিষয়ে একদম সহমত স্যারের সঙ্গে, যে যত দিন যাচ্ছে মানুষের জীবনযাত্রা, মানুষের চিন্তা ভাবনা এবং চিকিৎসার প্যাটার্ন মানুষের রোগকে আরো জটিল করে তুলছে। এইটুকুনি বলবো। আর আলোচনা শুনতে খুবই ভালো লাগে, আমি সময় পেলেই ঢুকে পড়ি। এই পর্যন্তই। অসংখ্য ধন্যবাদ স্যারকে। হ্যাঁ, আমরা এরপর চলে যাচ্ছি, আমাদের মাঝে উপস্থিত আছেন রঘুনাথ ঘোষ স্যার। রঘুনাথ ঘোষ স্যার, আপনি যদি কিছু বলেন আজকের বিষয়ে।
আসলে একেবারে শেষে ঢুকেছি তো, আমার কিছু বলার নেই, আমি শুনছি, ভালো লাগছে, এইটুকুই বললাম। ধন্যবাদ স্যারকে। আসলে অনেকদিন পর স্যারদের গলা পাচ্ছি, ভালো লাগছে শুনতে। আচ্ছা, আমরা এরপর চলে যাব পার্থপ্রদীপ চৌধুরী স্যারের কাছে। পার্থপ্রদীপ চৌধুরী স্যার, হ্যাঁ, কিছু যদি বলেন। হ্যাঁ, আসলে এই শাহজাহান নাটকের জাহানারা সংলাপই বলি আর কি। আজকে আলোচনাটার একদম ভেরি বিগিনিং একটু সময় শুনলাম, আবার যখন শেষ হলো সেই সময় আমি ঢুকলাম, মাঝখানে টোটাল জায়গাটা আমার গ্যাপ পড়ে গেল আর কি। সেই জন্যে শাহজাহান নাটকের জাহানারা বলতে আর কি, যখন ঔরঙ্গজেব বলছে যে তোমাদের সবকিছুতে আমি করছি করে একটা ভালো ভাষণ দিতে পারছি, জাহানারা তখন বলছে যখন এতক্ষণ আমি মন্ত্রমুগ্ধের মতন শুনছিলাম, যখন চমক ভাঙল তখন সব হারিয়ে বসে আছি, আমার অবস্থাটা যেন সেই রকম। যাই হোক, আবার ওই মুস্তাফানি সেই কথাটা আর কি, সেই ট্রেডিশন সমানে চলেছে। এই যে লোকাল অ্যাপ্লিকেশন, সেই এনসেন্ট পিরিয়ডে সেই সময় অমরের ওই কথাটা শুনছিলাম আর যখন ধরুন কোনো একটা ধরে নিই যে মেডিকেল সায়েন্স এখনো ঠিক ঠিক আসেনি, একটা তো এইরকম সময় ছিল। তা সেই সময় মানুষজন যখন বিভিন্ন রকম অসুস্থতায় ভুগত, তখন তারা কি করত? তারা তখন কোনো ল জানে না, কোনো সায়েন্স জানে না, তখন দেখতো কি করে একটা কমাবো। তা সেরকম ভাবে আজ অব্দি যেন সেটাই চলছে, সেটাই চলে আসছে, চলছে, চলবে। কারণ আমরা খুব শর্টকাট একটা আরাম পেতে ভালোবাসি, যেন তেন প্রকারে না। সে আমার মনে পড়লো আর কি, তাই সব স্কুল লাইফে আর কি, সেই ইঞ্জিনিয়ার দিনের দাঁত হলে পারে সেই নারকেলের মালা দিয়ে সেই ভিজে ইটের মধ্যে রেখে দিয়ে তার ঘামটাকে ধরে নিয়ে সেইটাকে যদি দেওয়া যায়, বা চুলি হলে পারে সেই যে তুলসী পাতা একটু লবণ দিয়ে, বা কখনো কখনো সেই সময় সেই ফটোগ্রাফি যে ওয়ার্ক করা হতো রিল হাইপো দিয়ে, হাইপো দেওয়া সেই যে জল আর কি, সেই জল দিয়ে চুলি ভালো করার একটা প্রচেষ্টা, এ তো দেখে আসছি। বা কি হয়েছে, ওই সেও এক রকমের লোকাল অ্যাপ্লিকেশন বলবো, তিনি আপনারা একটু ভেবে দেখবেন। তাহলে সেই এনসেন্ট পিরিয়ড থেকে আজও বুঝি আমরা জেনেই করি না জেনেই করি, আমরা সেই করেই চলেছি, সেই অপরাধ করে চলেছি। এনিম্যান এই 1790 সালে তো নিউ প্রিন্সিপাল, হ্যাঁ রাখো রাখো, ঠিক আছে। তা এইরকম ভাবে তো চলেই আসছে। আমরা প্রিন্সিপালকে যখন 1790 সালে নিউ প্রিন্সিপাল এনিমেন্ট যখন পাবলিশ করলেন ক্লিভল্যান্ড জার্নালে, আমরা যদি তখন থেকেই যদি হোমিওপ্যাথির জন্মের কথা বুঝে থাকি, ল অফ সিমিলি, এখন তো আমরা জেনেছি, আমরা পড়াশোনা করেছি, আমরা জেনেছি, তবু আমাদের সাবিকি মোহ ছাড়ে না। সেই রবীন্দ্রনাথের ঠাকুরদা একটা ছোট গল্প আর কি, সেই জমিদারের ছেলে, সে জমিদারি তো হারিয়ে গেছে, তা তার একটা তরঙ্গ আছে, সেই তরঙ্গের মধ্যে সেই জমিদারি, তার সেই ড্রেস ট্রেস গুলো সব ভরা আছে আর কি। তা সে মাঝে মাঝে করে কি, তার কিছুই নেই জমিদারের আর কি, কিচ্ছু নেই, তার খাওয়া হয় না, এইরকম অবস্থা। কিন্তু সে নিজের মতন করে সেই ড্রেস ট্রেস গুলো পরে নিয়ে একটু জমিদারির মেজাজটাকে যেন ফিরে পাওয়া। এই আমরা যারা হোমিওপ্যাথ, তথাকথিত যারা হোমিওপ্যাথ, তারা কিন্তু এই অপরাধ ঘটিয়েই চলেছি, জেনেই করি না জেনেই করি, এইরকম একটা করেই চলেছি। বিষয় হচ্ছে আমাদের যে সমস্যাটা,
এটা আমরা করব না কেন, আর করবই বা কেন? পক্ষে বিপক্ষে যুক্তি থাকবে। অনেকে বলবে যে আরে আমি যদি না করি সে তো আর একটা কারোর কাছে গিয়ে সেই ঘটনাই ঘটবে, ঘটাবে, তার দায়িত্ব নেই। কেউ যদি বুঝে পড়ে, বিষয় হচ্ছে আমি যেরকম, আমি অমরের সাথে একবার কথা প্রসঙ্গে বলেছিলাম এইরকম কথা, সত্য, ন্যায় এবং নীতি, এটাই আমার জীবনের আদর্শ হওয়া উচিত। সেখানে নীতিগ্রস্ত যেখানে হবে, যেখানে সত্যের অপলাপ ঘটবে, সত্যকে আমরা এড়িয়ে চলবো, যেখানে কোনো ন্যায় থাকবে না, সেখানে কিন্তু যাই আসুক শান্তি আসবে না, সুখ আসবে, শান্তি আসবে না। তাই আমাদের যে ভাবতে হবে যেটা, যে গোটা, অংশ নয়, খণ্ডিত নয়, অখণ্ড। এই অখণ্ডটা সেই ইউনিসেল থেকে যেমন শুরু হলো আমাদের হোল ইউনিভার্স, যদিও সেটা রহস্যময়, সেও বোধ হয় খুঁজলে সেটাই হবে। ডিম আগে না মুরগি আগে, এই রহস্যের উন্মোচন যেমন সহজে নয়, কিন্তু আমরা যদি ওই জায়গাটায় পৌঁছাই যে ইউনিসেল থেকে মাল্টিসেল, তাহলে আমরা কিন্তু বুঝতেই পারবো যে সেই ইউনিসেল থেকে কিন্তু মাল্টিসেল, সেই ডিমটা একটাই কোষ। তাহলে এই লজিক দিয়ে আমরা এই কথা সিদ্ধান্ত টানতে পারি, কি সম্ভব গুলো, সে বিতর্ক হয়তো চলবে। তা লোকাল অ্যাপ্লিকেশন ওই রকম অপযুক্তি দিয়ে আমরা নিজেদের সাফাই গাইতে পারি, কিন্তু লোকাল অ্যাপ্লিকেশন করতে গেলে যেখানে সাবপ্রেশন বা প্যালিয়েশন হামেশাই ঘটে, এবং সেখানে কিনাই ঘটতে পারে, এবং আজকের দিনে যে এত কিছু কমপ্লিকেটেড ডিজিজ, এও কিন্তু এই সাবপ্রেশনেরই ফল। সে লোকাল সাবপ্রেশন, সে যেভাবেই হোক আর কি। আমি দেখুন এই যে মায়াজম, এই মায়াজমের তার একটা প্রাইমারি অ্যাকশন আছে না, সেই প্রাইমারি অ্যাকশনটা যখন সাবপ্রেশন হলো তখন সেকেন্ডারি অ্যাকশন এসে চলে গেল, সেও কিন্তু সেই সাবপ্রেশন। এই মায়াজমেরও সৃষ্টি কিন্তু সেই সাবপ্রেশন, একটা ডিজিজ সাবপ্রেশন হয়ে মায়াজম আছে। আবার সেই ছোড়ার যদি সেই লোক দৃঢ়, সেই অভাব পূরণের জন্য সে এইসব করতে লাগলো, সেখানে সাবপ্রেশন হচ্ছে, সেখানে ম্যানিফেস্টেশন কি না ইগলায় গিরাচ্ছেন, চুলকে বড় সুখ, খুব দিন গুলো, তারপরে সে আবার দিয়ে দিল কিছু একটু গন্ধক গুলি সালফার গুঁড়ো করে বিভিন্ন মডিফাইড ফর্মে লাগিয়ে দিল, যা লাগা চিড়ে গেল, কি হোক। কিন্তু এইটাই যখন আমাদের ভাইটাল প্রিন্সিপাল, ভাইটাল ফোর্স, যখন তাকে এক্সটার্নাল ম্যানিফেস্টেশন করছে, আর আমরা তাকে আবার সেই পুশ ব্যাক করে তাকে ইন্টারনাল করে দিচ্ছি, এবং সেটা ঘটনা তাই ঘটাবে। একটা নদীকে যেমন বাঁধ দিয়ে আটকে রাখা যায় না, সে একদিকে না একদিকে তো সে চলে যাবে, তার অভিমুক্ত সমুদ্র, সেখানে সে যাবে, তার লক্ষ্য হচ্ছে সমুদ্র। সে হয়তো উপনদী হলো, সে শাখা নদী হলো, এইসব হলো, কিন্তু আলটিমেটলি তার সেই জলপ্রবাহ, জলধারায় সমুদ্রে গিয়ে মিশবে, এটা তার লক্ষ্য। তাহলে এই আমরা যখনই সাবপ্রেশন করব, তখনই তার ইন্টারনাল একটা টার্ময়েল অবস্থা হবে, একটা বিশৃঙ্খল অবস্থা হবে, এবং সেখান থেকে বিভিন্ন রকমের অসুখ বিসুখ। ভেবে দেখবেন আজকে যে যাবতীয় যে কঠিন রোগ, সবের মূলে এই সাবপ্রেশন। এই সাবপ্রেশনটা কিন্তু নিয়ে আমরা চলবো। এটা মানসিক বিভিন্ন রকমের সাবপ্রেশন হচ্ছে, মানসিক লক্ষণে তার আবেগ সাবপ্রেশন হচ্ছে, তার অভাব অভিযোগ, একটা ঠিক করে কথা বলতে পারছে না। প্রতিনিয়ত একটা পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, পাড়ার মধ্যে, গ্রামের মধ্যে, দেশের মধ্যে, সব জায়গায় এই করে আসবে বেশি শক্তি কম শক্তিকে সাবপ্রেশন, এইরকম একটা ব্যাপার। এই সাবপ্রেশন করলে পারে যে যাকে সাবপ্রেশন করলো তার কি অবস্থা। যাই হোক, সাবপ্রেশনের একটা মারাত্মক কুফল রয়েছে, এবং আমরা যখন লস সিমিলিয়াম বেসিসে সদৃশ্য বিধান মতে চিকিৎসা করব, তখন কিন্তু বহু ক্ষেত্রে আমরা ডাইরেকশন অফ কিউরকে চোখ থাকলে দেখা যায়, খুব সুন্দরভাবে ফুটে ওঠে দেখা যায়।
সেইভাবে আমরা আগাবো, এইটাই। তা এই জন্য সাবপ্রেশনটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, টেলিভিশনটা খুব ভালোভাবে বুঝতে হবে, কিওরটাকেও বুঝতে হবে, ভাইটাল ফোর্স, ভাইটাল প্রিন্সিপাল সবটাই বুঝতে হবে। বুঝে আমরা যেটা বুঝেছি, যেটা সত্য বলে বুঝেছি, মেনেছি, তাকে আমরা ছেড়ে যাবো কেন? এটাই আপনাদের সকলকে আবেদন, বুঝে হোমিওপ্যাথিটাকে ঠিকঠাক মতো প্রয়োগ করুন। কি আর বলবো আর, সেই সেই টেলিভিশন সমানে চলছে, আমরা কিন্তু ওর থেকে যেন একটু বেরিয়ে আসি, কারণ আমরা সত্যটাকে জানতে শিখেছি। এনেবেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, আমরা সেইভাবেই চলবো। ধন্যবাদ সকল স্যারকে, এইটুকু বলে রাখলাম। ধন্যবাদ পার্থপ্রদীপ চৌধুরী স্যারকে তার মূল্যবান মতামতের জন্য। আচ্ছা, এর মধ্যে অনেকেই উপস্থিত আছেন, এটা তো আড্ডা, তো আমি অনুরোধ করছি যদি কারো কিছু যদি বলার থাকে আপনারা বলুন। আমার একটা জানার বিষয় আছে। অবশ্যই স্যার। এই যে পার্থপ্রদীপ স্যার বললেন যে সাপ্রেশন, অবশ্যই আমাদের জন্ম থেকে মৃত্যু অবধি পুরোটাই সাপ্রেশন। কারণ আমাদের জন্ম হয় আনন্যাচারাল পদ্ধতিতে, অর্থাৎ সিজারিয়ানদের দ্বারা, সিজার করে, যেটা আমার মনে হয় একটা সাপ্রেশন। আর মৃত্যু হয় যখন ভেন্টিলেশনে, এটাও একটা সাপ্রেশন। মানে মৃত্যুটাও আমাদের পরিষ্কারভাবে হয় না, ভেন্টিলেশন দিয়ে দিয়ে তারপর মরে যায়। এইটা স্যার যদি এই ব্যাপারে কিছু বলেন, এটা কি সত্যি তো স্যার? এটা কি সাপ্রেশন নয় যে জন্মের সময় সিজার করা? কারণ আমাদের তো ন্যাচারাল পদ্ধতিতে তো আর জন্ম এখন খুবই কম হয় স্যার। পার্থপ্রদীপ স্যারকে করেছি। হ্যাঁ, এটা সাপ্রেশন ঘটে তো অনেক কিছুই হচ্ছে। এখন জল শুকিয়ে যায়, বাচ্চা বড় হয়ে যায়। আর এই যে আপনি বললেন কল্যাণগড় স্যার, যেটা আপনি বললেন, এইগুলো বলেছেন হচ্ছে, আপনি আমায়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সভ্যতার সংকট। এই যে যারা রুরালে থাকে, যেখানে মনে হয় আপনি আমায় সাপ্রেশন করছেন স্যার। না না, সাপ্রেশন কেন করছে, কথাটা শুনুন। তাহলে এটা হচ্ছে সভ্যতার সংকট। এই সাপ্রেশন একটা, যদিও এনসিএল পিরিয়ড থেকে সাপ্রেশন হয়ে আসে বিভিন্ন ওয়েতে, আর এই বর্তমান যুগে এইরকম ভাবে সাপ্রেশন হচ্ছে। হ্যাঁ, হচ্ছে তো। এবং এই যে সার্জিক্যাল যে সাপ্রেশনের কথা, তো আমাদের হোমিওপ্যাথিক দর্শন শেখাচ্ছে, যাবেন কোথায়? আর আমরা তো ওই সদৃশ বিধান মেনে করছি না, যেখানে অভাবের পূরণ করছি। আমরা ডেটা দেখছি যে কোনটা বেড়েছে, কোনটা কমেছে। ফুসফুসে জল জমেছে, বের করে দাও। হাঁটুতে জল জমেছে, বের করে দাও। তারপরে ডেঙ্গি হয়েছে, প্লেটলেট কমে গেছে, দিয়ে দাও। এই তো করছি, বুঝে করছি না বুঝে করছি। আমরা প্রিন্সিপাল মেনে তো কিছু করছি না, আমরা ডেটা দেখছি আর সেইটাকে কি করে অভাব পূরণ করা যায়, বেশি হলে কমে যায়, ব্যালেন্স মেনটেন করছি। আদৌ কি ব্যালেন্স মেনটেন হচ্ছে? আর সাপ্রেশন হচ্ছে, এটা সভ্যতার সংকট। এবং যতটা আমরা একদম শহরমুখী, যত শহরের কাছাকাছি এবং শহরের মধ্যে থাকি, সেখানে এই সমস্যাটা আরো বেশি। একজন গাইনিক ডাক্তার, তিনি প্রসব করাবেন, তা তিনি ওই একজন মহিলার সন্তান প্রসব করানোর জন্য কি বসে থাকবেন? তখন আমরা মগদায়, আমার সম্ভবত জানে, আমাদের এক গাইনিক স্যারের কি সম্পর্কে একটা রিলেটিভ হতো, ভাইপো টাইপও হবে বোধ হয়, গাইনিক ডাক্তার। তা সে একবার ক্লাস নিতে আসে, তা আমরা এই প্রশ্নটা করেছিলাম যে এত কেন করতে, হ্যাঁ, পেট কেটে বাচ্চা বার করার এত দরকার কি? তা তিনি বলেছিলেন যে আমি কি একটা পেশেন্ট নিয়ে বসে থাকবো সারা দিনটা, তো কখন হবে বলে, তা হবে কিনা তারও ঠিক নেই। তা সেই সময়তে আমি যদি আরো 5টা নার্সিং হোমে যাই, তা আমি তো আরো 5টা মাকে তো সন্তান প্রসব করাতে পারবো। তাহলে পকেটও বললো, তাদের হয়েও গেল। আর আমরাও বলতে পারি যে না, টাটা সেন্টার থেকে চিকিৎসা করিয়ে আসলাম, ভেলোরে গিয়ে চিকিৎসা করিয়ে আসলাম,
আরে আমার রুগী সর্বনাশ যা হোক না কেন, পাড়াতে গিয়ে তো কলারটা উঁচু করে বলতে পারবো যে ভেলোরে গিয়ে চিকিৎসা করিয়েছি, ফল যাই হোক না কেন। তাহলে এই আমাদের মনের মধ্যে এইসব রয়েছে, এর থেকে পরিত্রাণ পাবে কোথায়? এই যে আমরা একটা কথাই যেটা বললাম, সত্য, ন্যায় এবং নীতি, এইটাকে যদি আঁকড়ে থাকেন তাহলে অনেক সমস্যার সমাধান হয়। আমরা যতই বলি, ধরুন এই প্রেগনেন্সি পিরিয়ডে তো সব থেকে তার মায়ের একটা ওপেন হয়, সেটা তো আরো বেশি লক্ষণগুলোকে প্রকাশ পায়। আমাদের চিকিৎসা করলে কি হয়, মা এবং তার গর্ভস্থ সন্তান একটা খুব ভালো কানেকশন হওয়ার সময় সুযোগ পায়। আপনি রুগীকে বলে দেখবেন, আপনার কথা কাজ করা, বুড়ো আঙুল দেখিয়ে থামটা করে দিয়ে বেরিয়ে চলে যায়। কজন শোনে? ভালো কথা তো শুনবার লোক নেই, হয়তো আমাদের ব্যর্থতা আমরা বোঝাতে পারি না। আমাদের কেন বলবো, আমি আমার কথাই বলি, কারু হয়তো সেটা সম্ভব হতে পারে, কিন্তু আমি তো দেখি অধিকাংশ রোগী শোনে না। সে তাদের মতনই শোনে, আর ওই যখনই ওই এলোপ্যাথি ঘেঁষা চিকিৎসার মধ্যে তারা যায়, তখনই তাদের ওই মাথাটাকে একদম খেয়ে দেয়, আর তারা ওই রকমই ভয় ধরিয়ে দেবে। কখনো বলবে জল কমে গেছে, কখনো আর ওই প্রথম থেকে তৈরি করা হয়। সেটা কিরকম ভাবে যে সেটা করতে হয়, সে বলে দেবে আর কি, তুমি নড়বে না, চড়বে না, ভালো করে খাওয়া দাওয়া করো, মানে পোকাটা মেরে দিল প্রথম থেকেই আর কি। প্রথম রাতি বিড়াল মারা বলে না, সেই যখনই সে প্রেগনেন্ট হলো তখন থেকেই তাকে শিখিয়ে দেওয়া হলো নট নরম চরম। আর একজন সাঁওতালদের রমণী, সে কি করছে, যেদিনকে তার বাচ্চা পুরুষ হবে সেদিনকে সে ধান কাটতে যাচ্ছে, সেদিনকে সে চাষ করতে যাচ্ছে, ওসব বেদনা হলো, একটু কাপড় দিয়ে ঘিরে ধরলো, সেখানে তার বাচ্চা হয়ে গেল। আর আমরা কি শেখাচ্ছি আমাদের গাইনিক ডাক্তার, যে না তোমরা একদম নরম চরম করবে না, এই ডায়েট ফায়েট সব দিয়ে দিল, এইসব খাবে দাবে, বাচ্চাটা যাতে বড় হয় আর যাতে নর্মাল ডেলিভারি না হয়। সবই তো ব্যবসাটা তো হলো। ওই বিধানের একটা জোক শুনেছিলাম, বলেছিলেন আর কি এইরকম, যে তোমার অসুখ করেছে, তুমি ডাক্তারখানায় যাবে, ডাক্তারকে পয়সা দিয়ে একটা প্রেসক্রিপশন নিয়ে এসো, প্রেসক্রিপশনটা নিয়ে তুমি একটা ফার্মাসিতে যাও, পয়সা দাও, ওষুধগুলোকে নিয়ে এসো। এইবার তুমি বাড়ি চলে যাও, ওষুধগুলো আর খেও না। এবার মোরাল কি বলছে, সকলকে বাঁচতে হবে, তো ডাক্তারকেও বাঁচতে হবে, ওষুধের দোকানদারকেও বাঁচতে হবে, আর রুগীকেও বাঁচতে হবে। সেই জন্য ওষুধ কিনতে হবে, ডাক্তার দেখাতে হবে, কিন্তু ওষুধ খেলেই বিপদ। ধন্যবাদ কল্যাণ ঘটক স্যার। হ্যাঁ স্যার, আপনি একদম সঠিক কথা বলেছেন। যে প্রথম কথা হলো যে এইটাই এখন মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় যে আপনি নড়বেন না, চড়বেন না, চুপ করে থাকবেন এক জায়গায়, যাতে বাচ্চাটা অতিরিক্ত বড় হয়ে যায়। আর তারপর আরেকটা জিনিস, এখনকার দিনে মায়েরাও তো বোঝে না। আমার মাকে ছোটবেলা দেখেছি যে যখন বাচ্চা তার ছিল পেটে, মানে ছোট ভাইটা আমার, তখন দিদিমা আমার মাকে বলেছেন যে তুই ভালো করে টাইট করে পেটটা বেঁধে রাখ, যাতে বাচ্চাটা বেশি মানে বড় না হয়ে যায়, বেশি ইয়ে না হয়, মানে সায়াটা ভাব বা কাপড়টা যেটা আর কি পরে আছেন সেটা খুব ভালো করে বেঁধে রাখ, মানে ইয়ে করে। আর যে আমার মাকে তো আমি ছোটবেলায় দেখেছি যে সব রকমই কাজ করতে, কোনোদিন কোনো কিছুর অসুবিধা হয়নি। মা নিজেও বলেন যে আমার যে বাচ্চা কাচ্চা সব এতগুলো হয়েছে, আমরা তো কোনোদিন কোনো কাজের কোনো ইয়ে ছিল না। মানে তখনকার দিনে মানুষজন এত ভাবতোই না যে ও ঠিক আছে যে যার মতো কাজ করতে। কিন্তু এখনকার দিনে মেয়েদের ওইটা দেখে সব সময় তারা একটা হালকা ড্রেস পরে থাকে, বেশিরভাগ ওই বাঁধা ছাতা করেও থাকে না। তাতে কি হয়, বাচ্চারা বড় হওয়ার জন্য অনেকটা জায়গা পায়, এবং সেই জন্য বাচ্চাগুলো অটোমেটিক্যালি বড় হয়ে যায়, হয়তো তখন সিজার ছাড়া কোনো গতি থাকে না। বা আমার এখানে একটা প্রশ্ন আছে যে এই যে বারবার যে সিজার করার আগে ডাক্তাররা এই যে বারবার বলে দেয় যে আপনার বাচ্চা এরম হয়ে গেছে, আপনার বাচ্চার এরম কমে গেছে হয়ে গেছে, এটাও তো একটা মাকে ভয় দেখানো, বা এটাও তো এক ধরনের সাপ্রেশন, যেটা ওই বাচ্চাটার পক্ষে ক্ষতিকারক হয়। বা মা হয়তো কোনো কারণে ভয় আছে যে আমার বাচ্চাটা ঠিকঠাক হবে তো, বা হবে তো, যে এটাও কি তার বাচ্চাটার পক্ষে একটা সাপ্রেশন হয় স্যার জন্মাবার আগে? বা এই ধরনের শুনুন এক গুজরাটি নিয়ে থাকি যে আপনার মায়ের কোনো অসুবিধা এক গুজরাটি যখন সেন্ট্রাল গভর্নমেন্ট আর কি পাল্টাচ্ছে,
এবং জানো তো অমুক দল কিন্তু এবারে গভর্নমেন্ট আসছে, যে আমার ব্যবসাটা হবে তো ঠিক করে, তাই ব্যবসাটা তো হলো, যার যা হলো হলো। এই তো বললাম, ন্যায় নীতি সত্য ভ্রষ্ট সর্বত্র, সেখানেতে আর কি হবে? আপনার বাচ্চার ক্ষতি হলো কি, আপনার মিসেসের ক্ষতি হলো কি, আপনার ক্ষতি হলো, আর্থিক ক্ষতি হোক, মানসিক ক্ষতি হোক, স্বাস্থ্যের ক্ষতি হোক, যাই হোক, সেটা সমাজের, সেটা দেশের, সেটা মানব জাতির সম্পদ। তো আমরা কি এক গেলে ভাবি কি করে আমার পকেট ভরবে? কেউ ডাকাতি করে করছে, আর কেউ ডাক্তারে আর একটা ডাকাতির নামান্তর। রুগী দেখে পয়সায় তাদের হয় না, তারা প্যাথোলজি ল্যাব টেস্ট থেকে কমিশন খাবে, তারা ওষুধের দোকানে ওষুধের সেখান থেকে এবং কোম্পানি থেকে কমিশন খাবে, তাতেও তাদের পেট ভরবে না, তারা এই সমস্ত করতে গেছে। একবার রিপোর্টে একবার দেখেছিলাম যে একটা স্তনের তার অপারেশন করতে গিয়ে একটা ভালো ভালো স্তনটাকে কেটে ফেলেছে। তা এইরকম অবস্থা হয়, তা কোনটা কাটতে গিয়ে কোনটা কাটবে, না কাটতে গিয়ে নুন কেটে বসে থাকবে, এসব তো হচ্ছে। আর এরকমও শুনে থাকবেন যে ওই সার্জারি করতে গিয়ে তার ছুরি কাটিও সেই পেটের ভেতরে ফেলে রেখে দিয়ে চলে এসেছে, এরকমও তো কখনো কখনো শুনি। তাই এর বড় কথা আর কি আছে? এই সমস্ত হচ্ছে, আর এইসব হবে, এইসব নিয়ে আমাদের চলতে হবে। হচ্ছে তো, বুঝেছেন তো? ঠিক, ধন্যবাদ স্যার। এক দুটো কথা কি একটু বলা যাবে? হ্যাঁ স্যার বলুন। কল্যাণবাবু যে বিষয়ে বললেন এবং পার্থবাবু যে বিষয়গুলো বললেন, ডাক্তারবাবুরা, আমার দুটো জিনিস শুধু একটু মনে হচ্ছে এই একটু আমাদের চিন্তা করলে ভালো হয়। অ্যাকচুয়ালি যদি প্রেগনেন্সি পিরিয়ড একটা উপযুক্ত পিরিয়ড কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করার জন্য, আর যদি কনস্টিটিউশনাল ট্রিটমেন্টটা প্রেগনেন্সি পিরিয়ডে উপযুক্ত হয়, তাহলে কিন্তু এই সিজারের প্রশ্নটা অনেক অংশ কমে যায়। প্রথমত, এই যে সিজার আমরা করি, অ্যালোপ্যাথ ডাক্তাররা সিজারের জন্য বলেন, সব ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় না ওনারা অহেতুক বাড়িয়ে বলেন। অনেক কমপ্লিকেশন তৈরি হয়, যে কমপ্লিকেশনের জন্য বাচ্চার মৃত্যু, মায়ের মৃত্যু, এই মৃত্যু হার আর এবং বাচ্চার মৃত্যু হার কিন্তু অনেকাংশ কমেছে। এটা যদি মানে আমরা মুক্ত মনে চিন্তা করি, তাহলে কিন্তু দেখতে হবে এগুলো কমেছে। কিন্তু আমাদের ভুলটা কোথায় হচ্ছে? ভুলটা হচ্ছে আমরা প্রেগনেন্সি পিরিয়ডে বাচ্চার মাকে এবং পরিবারকে কনভিন্স করে উঠতে পারছি না, তারা কনস্টিটিউশন ট্রিটমেন্ট যদি করে, অ্যান্টি মায়োজমেটিক চিকিৎসা যদি করে উপযুক্ত, তাহলে তার ডেলিভারি পিরিয়ডের সময় কোনো রকম অসুবিধা হয় না এবং স্মুথ ডেলিভারি হয়। এই জায়গাটা আমরা কনভিন্স করতে পারি না বলেই কেসগুলো ক্রমশ মায়োজমের জটিলতা বাড়তে বাড়তে কমপ্লিকেটেড জায়গাতে গিয়ে উপস্থিত হয়। আমার নিজের ক্ষেত্রে আমি বলছি, একটা বহু কেসের ক্ষেত্রে না বলে আমি নিজের ক্ষেত্রে বলছি, আমার টুইন বেবি 15 বছর আগে জন্মগ্রহণ করেছে, তারা কিন্তু নর্মাল ডেলিভারিতে হয়েছে। কারণ কনস্টিটিউশন ট্রিটমেন্ট করার জন্য ডেলিভারি পিরিয়ডের সময় কোনো রকম অসুবিধা তৈরি হয়নি। অ্যালোপ্যাথ ডাক্তার সিজার করার কথা মাথায় আনতে পারেনি, নর্মাল ডেলিভারি হয়েছে, টুইন বেবি। এ তো কল্পনাই করা যাবে না। কিন্তু দ্যাট ইজ দ্য বিউটি অফ হোমিওপ্যাথি। যদি হোমিওপ্যাথি অ্যান্টিমাইজমেটিক চিকিৎসা পুরো প্রেগনেন্সি পিরিয়ডে ভালো করে করা যায় একটা বাচ্চার, তাহলে আমার মনে হয় এই কমপ্লিকেশন, বাচ্চা বড় হয়ে যাওয়া, ফ্লুইড কমে যাওয়া, কর্ড গলায় জড়িয়ে যাওয়া, এরকম ধরনের কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনাই বহু বহু অংশ কমে যায়। আর আরেকটা জিনিস আমার মনে হয় মাথায় রাখা দরকার, প্রেগনেন্সি কিন্তু কোনো রোগ নয়, এটা নর্মাল একটা ফিজিওলজি। ফলে এখানে সাপ্রেশন কথাটা না ভেবে আমাদের বেশি করে ভাবা দরকার এখানে অ্যান্টি মায়োজমেটিক চিকিৎসা কিভাবে আমরা করতে পারি পেশেন্টকে, পেশেন্টের পরিবারকে এবং পেশেন্টের মাকে কনভিন্স করে। আমরা কিন্তু অনেকাংশ পেশেন্টের পরিবারকে কনভিন্সই করতে পারি না। তারা অ্যালোপ্যাথি বড়ি খাচ্ছে, আয়রন ট্যাবলেট খাচ্ছে, ফলিক অ্যাসিড খাচ্ছে। কেন খাবে? তাদের পরিবারের মধ্যে আমরা যদি সেই কনফিডেন্সটা তৈরি করতে না পারি, সেখানেও কিন্তু আমার মনে হয় একজন পিওর হোমিওপ্যাথি হিসেবে আমাদের একটা ব্যর্থতা রয়ে যাচ্ছে। আমাদের কিন্তু নিজেদের দক্ষতা দিয়ে
আর ওই জায়গাটাতে পৌঁছতে পারলে আমার মনে হয় এই এই যে কথাটা আমাদের এখন আলোচনা হচ্ছিল যে প্রেগনেন্সি পিরিয়ডে গিয়ে সিজার ডাক্তাররা ভয় দেখায় বা অনেক সময় সিজার করে করে সাপ্রেশন করে, এই প্রশ্নই আসবে না আমার মনে হয়। আর আরেকটা বিষয়, কল্যাণবাবু যেটা বলছেন যে মৃত্যুর সময়, দেখুন এখানে আমার একটা ভিন্ন মহৎ পোষণ করব। অনেক সিনিয়ররা আছেন, যদি কিছু ভুল হয় একটু বলে দেবেন বিষয়গুলো। যে একটা সময় গিয়ে আমাদেরকে তো আর সাপ্রেশন প্যালিয়েশনের ঊর্ধ্বে চলে যায়। একটা কম বয়সের কেসের কথা আমি বলছি না, বা একটা মায়াজমের মদমত্ত অবস্থাতে এমন একটা কেস এমন জায়গাতে চলে গেল যেখানে ভাইটাল ফোর্সের সেই ক্ষমতা নেই তাকে আবার ফিরিয়ে আনার। তাকে যদি কোনোভাবে প্যালিয়েশন করে সাপ্রেশন করে, এটা কিন্তু মানে হ্যানিম্যানও বলেছেন যে কোনখানে আমাদের সাপ্রেশন করতে হবে, কোথায়, সরি টার্মটা ভুল বললাম, প্যালিয়েশন করতে হবে, সেটা কিন্তু একজন বিচক্ষণ হোমিওপ্যাথি চিকিৎসকের জানা দরকার। ফলে যেখানে লাইফ সেভিং এর ব্যাপার আছে সেইখানে আমাদের কিন্তু কতখানি কম্প্রোমাইজ করতে হবে, কতখানি আমাদের মানে চিন্তা করতে হবে যে এর জীবনটা কত আগে সেভ করা যায় কিনা। সার্বিক একটা উঠতি বয়সের কম বয়সের যুবক যুবতীদের একটা কোনো জটিল রোগ হলে তাকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যতখানি আর তার ভাইটাল ফোর্সকে স্টিমুলেট করা যায়, একটা ৮০-৮৫ বছরের পুরুষ বা মহিলাকে কতখানি ভাইটাল ফোর্স স্টিমুলেট করবে একটা খারাপ অবস্থায় গিয়ে, সেটা কিন্তু ভালো করে আমাদের বুঝতে হবে। অনেক সময় করি কি আমরা খুব রিজিড হতে গিয়ে আমাদের নিজেদের পরিবার পরিবেশ পরিস্থিতি এবং বিশেষ করে পরিবারের অন্যান্য সদস্যদের কনফিডেন্সটা কিন্তু আমরা লুজ করে ফেলি। এটা মনে হয় আমাদের একটু চিন্তা করা দরকার, এইটুকুনি বলার। স্যার তাহলে আপনাকে আমি একটা কথা বলি স্যার, আমি ওই যে ভেন্টিলেশনের কথা বলেছিলাম ওটা আর কি একটু আড্ডা মেরেই বলেছিলাম যে মরে যাওয়ার সময় মৃত্যু পথযাত্রী তখন ভেন্টিলেশন দেওয়া আর কি সাপ্রেশন করবে, তখন তো তার যাওয়ার মতোই অবস্থা। কিন্তু সেকেন্ড ওয়েভে আমারও করোনা হয়েছিল এবং সেটা যথেষ্ট কষ্টকর মতনই হয়েছিল। তা অনেক কিছু করে আমি সবকিছু করতে পেরেছিলাম, আমাদের স্যারেরাও চেষ্টা করেছিলেন, কিন্তু আমি আমার হাইপক্সিয়াটা দূর করতে পারিনি। কোনো জ্বর ছিল না, কাশি ছিল না, সেরকম কিছু ছিল না, কিন্তু একটা হাইপক্সিয়া ছিল, যার জন্য বাধ্য হয়ে আমাকে আমার অক্সিজেন লেভেল খুব কমে যাওয়াতে 87 হয়ে যাওয়াতে আমাকে তখন হসপিটালাইজ হতে হয়। তা যখন করোনা ওয়ার্ডে এমার্জেন্সিতে ভর্তি ছিলাম, আমার চোখের সামনে স্যার দেখেছি যে পেশেন্টগুলোকে কিভাবে জোর করে প্রায় এক ধরনের ভেন্টিলেশনে ঢুকিয়ে দিয়ে পেশেন্টগুলোকে তারা বাঁচাতে পারেনি আমার চোখের সামনে। এবং তাদের দেখে আমার এত ভয় লেগেছিল যে প্রথমে ভেবেছিলাম যে বুঝি আসলে আমারও এরকম ভাবে না ভেন্টিলেশনে ঢুকিয়ে দেয়, যেরকম ভাবে জোর করে, মানে জোর করে ইন দ্য সেন্স এখানে যারা ম্যাক্সিমাম যারা ভর্তি ছিল ওখানে ওটা আইসিইউতে, তাদের সবারই হাইপক্সিয়া, সিভিয়ার হাইপক্সিয়া, মানে কারোরই খুব একটা কম ছিল না, সবাই মোটামুটি যারাই এসছে। আমি যতদিন 17 দিন ভর্তি ছিলাম, এই 17 দিনে আমি যত লোক দেখেছি যারা এসছে বা যারা গেছে তারা ম্যাক্সিমামটাই তাই হাইপক্সিয়া, একদম পুরো সেই হাঁপাতে ঢুকছে, মুখের মধ্যে অক্সিজেন 13, 14, 18, আমার যেমন 18 থেকে শুরু করেছিল, 18.18 থেকে এবারে ওরকম হাই লেভেল হাই পিচে অক্সিজেন সব দেওয়া রয়েছে। তা আমার পাশেরই একজন ভদ্রলোক যিনি এলেন, যখন এসছিলেন একদম যেটুকু আমি বুঝেছি তার ভাইটাল ফোর্স একদম স্ট্রং, তিনি বলছেন আমার এইসব অক্সিজেন লাগবে না, আমি নিজেই পাচ্ছি, এই করছি ওই করছি। যাই হোক, তার অক্সিজেন দিতে তার অসুবিধা হচ্ছে, নানা রকম তার সমস্যা হচ্ছে। ভদ্রলোক কল্যাণী থেকে এসেছিলেন। তা ডাক্তারবাবুরা একবার তারা চেষ্টা করলো না ভালো করে যে সে কিভাবে সে ভালো করে অক্সিজেনটা নিতে পারে বা ভালো করে করতে পারে। সে আমার সঙ্গে 3 দিন ছিল, 3 দিন ছিলেন ভদ্রলোক বেঁচে ঢোকার পরে। তাই 3 দিনের মধ্যে তার প্রধান সমস্যা হচ্ছিল অক্সিজেনের মাস্কটা সে খুলে ফেলছিল, মানে এত অধৈর্য যে কিছু কিছু মানুষ থাকেন না যে একটু বেশি অধৈর্য, একটু অসহিষ্ণু, তার কোথাও একটা অসুবিধা হচ্ছিল, সে বারবার অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছিল।
তা ডাক্তারবাবুরা একবারও চেষ্টা করলেন না যে তার কাছে জিজ্ঞেস করতে যে তার কোথায় অসুবিধে, সে কেন অক্সিজেন মাস্কটা খুলে দিচ্ছে, এই করে দিচ্ছে। ম্যাক্সিমাম নার্সেরাই আর কি দেখাশোনা করছিল, তারা মাঝে মধ্যে ডাক্তারবাবুকে দেখে পাঠাচ্ছিল, এই করছিল। কিন্তু ডাক্তারবাবুরা কিন্তু আর একটু, আমার মনে হয় ডাক্তারবাবুরা একটু জোর করে দেবো। একজন মানুষ যে অসুস্থ, সে বারবার তাকে অক্সিজেন খুলতে বারণ করা হচ্ছে, সে তবুও অক্সিজেনটা খুলে ফেলছে, মানে তার কোনো একটা অসুবিধা হচ্ছে। কিন্তু ডাক্তারবাবুরা কেউ সেরকম ভাবে কিছু করলেন না। লাস্টে যখন দেখছেন যে তাকে কোনোভাবেই অক্সিজেন আর পাওয়ানো যাচ্ছে না, তখন তাকে জোর করে তাকে ভেন্টিলেশনের সেই যে অপারেশন নল ঢুকিয়ে দিয়ে হট করে এরকম করে, যেটা আমার চোখের সামনে একদম, মানে সেই দিন রাত্রিরে তো আমি ঘুমোতেই পারিনি। যেদিন ভদ্রলোক মারা গেলেন আমার একদম পাশের বেডে একটা একার ডিস্টেন্স, তার পরের দিনও রাত্রিবেলা আমি ঘুমোতে পারিনি, শুধুমাত্র সেই ভদ্রলোকের মানে সে যে লাস্ট মুহূর্তের যে কষ্টটা এই ভেন্টিলেশন দেওয়ার, সেটা আমার চোখের সামনে ভাসছিল আর কি। এরকম একটা ব্যাপার, মানে জোর জবরদস্তি করে তাকে সেই দুটো হাত পা ছজনে চেপে ধরে তার মুখের মধ্যে নল ঢুকিয়ে তাকে এমন করে করে দেওয়া হলো, সেই যে ভদ্রলোকের চোখটা স্থির হয়ে গেল। আর সেই ভদ্রলোক ফেরেননি, মানে রাত্রির 3টের সময়, রাত্রির 1টা, 12:30 1টা থেকে তার সঙ্গে এই লড়াইটা চলেছে। রাত্রির 3টের সময় তাকে ভেন্টিলেশন কমপ্লিট করা হয়েছে, সকাল 7টার মধ্যে ভদ্রলোক মারা গেছে। মানে এইটুকু সময়ের মধ্যে তার না কোনো ছিল সার ছিল না কিছু ছিল, ওই চোখটা তাকানো অবস্থায় সে আর কি মারা গেলেন ভদ্রলোক। তা সেইটাই আর কি, মানে একদম চোখের সামনে দেখা তো, তাই একদম মানে ওইটাই আর কি বলছি, সাপ্রেশন আর কি নিজের মনে একটা ইয়ে থেকে, যে তাকে এই যে জোরে ধরে টেসে ধরে তাকে মেরে দেওয়া হলো, এর কোনো না হবে কেস না হবে কিচ্ছু। অথচ সেই ভদ্রলোকের আমার মনে হয়েছিল যে সেই ভদ্রলোকের আমাদের হসপিটালের বেডের পাশে তো সেই একটা স্ট্যান্ড মতো থাকে, সেই স্ট্যান্ডে যদি তার কোনো একটা ক্যাথিটার দিয়ে তার হাত দুটো বেঁধে দেওয়া হতো, যাতে সে বারবার না মাস্কটা না খুলে ফেলতে পারে, তাহলে হয়তো ভদ্রলোক বেঁচে যেত আর কি। সেটাই হলো ব্যাপার। তা মানে চোখের সামনে এরকম ভাবে দেখা তো, মানে সেইটা আর কি বড় নাড়া দেওয়ার একটা ইয়ে আর কি একদম পাশে। তাই আমি বলেছিলাম যে এই মরার সময় সাপ্রেশন, এই কথাটা একটু রূপক অর্থে বলেছি আর কি, কিছু মনে করবেন না। এটা একটুখানি পার্থপ্রদীপ স্যারের সঙ্গে একটুখানি মস্করা করার অধিকার দিয়েছেন তো স্যার, ওই জন্য একটু মস্করা করছি আর কি। কিন্তু এরকম একটা বাস্তবিক ঘটেছে, এরকম আমার চোখের সামনে যেটা ঘটেছে, এরকম বহু 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 ঘটেছে, যে ওখানে কেউ কারুর খোঁজ দিতে পারে না, সবাই নিচের থেকে খোঁজ নেয়, ওই ওয়ার্ডে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কিন্তু ডাক্তারবাবুরা ঠিক এইভাবে এই করে করেই অনেকে মারা গেছে। কল্যাণ স্যারের এই কথাটার সাথে একটা কথা মনে পড়ে, যে সেটা হচ্ছে যে ডাক্তারদের কিছু কিছু বিষয় আছে এরকম, যে তারা মানসিকভাবেই মানসিক কতগুলো বিষয় অ্যাডাপ্ট করে দেয় তাদের ভিতরে। এটা একটু ভেবে দেখবে। যেমন এই যে সন্তান মানে প্রেগনেন্সি মহিলাদের ক্ষেত্রে, যে আপনার এখন বেশি বেশি খেতে হবে, আর মনে রাখতে হবে আপনি কিন্তু আর একা নন, 2 জন। তো এই যে জায়গাটা, তার সাথে থাকে মনে করেন যে ক্যালসিয়াম ট্যাবলেট, ফলিক অ্যাসিড, মানে এই এই টাইপের যে ওষুধগুলো থাকে, তাতে কিন্তু বাচ্চাটাও দিন দিন বেড়ে ওঠে, এবং একটা সময় কিন্তু বাচ্চার মুভমেন্টটা স্মুথ হয় না, খুব ঢিলে ঢালা পোশাক পরবেন, এইসব কথাগুলো থাকে। হ্যাঁ, একটু সাবধানে হাঁটাচলা করবেন, হ্যাঁ, খুব খেয়াল রাখবেন, আপনাকে কিন্তু এখন বেশি বেশি করে খেতে হবে। এই যে কতগুলো শব্দ, এই শব্দগুলো কিন্তু ব্রেনের মধ্যে অ্যাডাপ্ট করার কারণে দেখা যায় যে পরবর্তীতে তারা এইগুলো নিয়ে কিছু কালচার করে ব্রেনের ভিতরে, যেগুলো তার আসলে মেন্টাল সাপ্রেশন ক্রিয়েট করে। তো ধন্যবাদ স্যার। হ্যাঁ স্যার, একদম বাস্তবিকই যে আমরা যে যেটা আমাদের স্যারেরা যেরকম ভাবে বলছে, এখন তো চেষ্টা করছি সেরকম ভাবে কেস নেওয়ার। তা সেক্ষেত্রে আর কি অনেক ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে মায়ের যেটা জিজ্ঞেস করা দরকার হয়, আপনি পড়ে গেছিলেন কিনা, বা আপনার কোনো অসুবিধা হয়েছিল কিনা, বাচ্চাদের প্রেগনেন্সির ব্যাপারে, প্রেগনেন্সির সময় আপনার কোনো শারীরিক অসুবিধা হয়েছিল কিনা, বা কিছু হয়ে গেছিল কিনা। কিন্তু আমার মনে হয় আমাদের এইটাও জিজ্ঞেস করা উচিত ছিল, মানে উচিত যে এই ধরনের সাপ্রেশন, এই যে বলে দেওয়া, বা আপনার এইরকম ব্যাপার, বাচ্চাটা কোন রকমে উল্টে গেছে বা ঘুরে গেছে, আপনাকে সিজার করতেই হবে, এছাড়া কোনো রাস্তা নেই, এই যে ব্যাপারগুলো বলা ডাক্তারদের মুখ থেকে, সেটা তাদের পেশার প্রয়োজনে হোক, তা ব্যক্তিগত প্রয়োজনে হোক, আমি তার বিষয়ে বিতর্কে যাচ্ছি না। কিন্তু এই যে বলাটা, এটাও এক ধরনের মায়ের উপর সাপ্রেশনের সৃষ্টি করে,
এবং সেই বাচ্চাটার মনেও একটা যদি মায়ের উপর সাপ্রেশন হয়, সেই বাচ্চাটার মনেও একটা, আমার মনে হয় একটা সাপ্রেশনের সৃষ্টি নিশ্চয়ই করে। কারণ মা ভয় পেয়ে গেলে বাচ্চাও তো ভয় পেয়ে যাবে, বা বাচ্চারও একটা সাপ্রেশনের একটা সৃষ্টি হয়। এটা না করাই উচিত আমার মনে হয়। যাই হোক না কেন, পেশেন্টটাকে রিল্যাক্সে থাকতে দেওয়া উচিত। স্যার, তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আর আর অনেকটা সময় পার হয়ে গেছে। তাহলে এই কথাই থাকলো, আমাকে আমার মতন থাকতে দাও। আচ্ছা স্যার, শুভরাত্রি জানাই সকলকে। তাহলে বিদায় নিচ্ছি আমরা সবাই। হ্যাঁ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে একটা এত সুন্দর ক্লাস দেওয়ার জন্য, এবং পাঠ্যপুস্তক স্যারকেও ধন্যবাদ এত সুন্দর করে আমাদের ব্যাখ্যা করে দেওয়ার জন্য। আমিও তো ওই মেজাজই তো করলাম, আড্ডার মেজাজই তো। আমার খুব মনে হয় কল্যাণ ঘটক স্যার, যে মানুষ তো একটা ম্যামেল। একদিক থেকে দেখলে পরে এই ম্যামেল গ্রুপে তো অনেক কিছুই আছে, তো সেই ইঁদুর থেকে, চিনি থেকে, হাতি, সেই এত যে স্তন্যপায়ী প্রাণী শব্দ প্রসব হয়, তাদের তো কিছু হয় না। আবার দেখি সেই একদম রুরালে, যেখানে ডাক্তার, কবিরেজ, হসপিটাল এত কিছু নেই, বা ধরুন সেইগুলো এই সাঁওতাল বা কোলভিল এই সমস্ত রয়েছেন, এই উপজাতি সম্প্রদায়ের মধ্যে, এখানেতে পরিসংখ্যানটা কি? আর আমরা এই সভ্যতার সংকটে যেখানে দাঁড়িয়ে রয়েছি, সভ্যতার জন্য যে সংকট আমাদের তৈরি হচ্ছে, সভ্যতার সংকট, এইখানকার পরিসংখ্যানটা কি? এই যদি স্ট্যাটিস্টিক্স আমরা নিই, তাহলে কিন্তু অনেকটা ক্লিয়ার হয় ব্যাপারটা। কারণ পরিসংখ্যান তো একটা হিসাব দেখাবে না, এইটাই দেখবেন সেখানে অনেক কিছু রয়েছে। ঠিক আছে, এটা ভাবনা করে ওই আমরা আমাদের মতন বলবো আমরা, আর রুগীর মতন চলবে, এরকমই চলবে। আর এরকম চলবে। তবে নির্ঝর স্যার যেটা বললেন, যে আমাদের প্রেগনেন্সি পিরিয়ডে তাদের বাড়ির লোকদের, মেয়েদের বোঝাতে হবে যাদেরকে, যে আপনারা এই ওষুধ কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করুন, এই করুন, ওই করুন, তাহলে ভালোভাবে প্রসব হবে। প্রথম কথা হলো বলবেটা কিভাবে? প্রেগনেন্সি আসার সঙ্গেই তো বাড়ির লোকজন তাকে আগেই গাইনিকোলজিস্টের কাছে নিয়ে যাওয়া হবে, এবং প্রথমেই তাকে আপনাকে তো কার্ড করাতে হবে। আমাদের কার্ড করাতে হবে। পশ্চিমবঙ্গের নিরিখে আশা কর্মীরা আপনার বাড়ি আসবে, তাদের মাতব্বরির শেষ নেই। এক একটা আশা কর্মী সে ডাক্তারের উপর দিয়ে যায়, আর হোমিওপ্যাথি ডাক্তার তো ডাক্তার একদমই তাই। আর হোমিওপ্যাথি ডাক্তারের থেকে গ্রামের লোকেরা ওই আশা কর্মী গেছে। আমার একবার হয়েছিল, আমি সেই ক্যানিং এর দিকে সাবমিটি ওই দিকে যেতাম। হ্যাঁ, সে নারকেল তলা বলে একটা হেরো ভাঙা যেতে আর কি করে, সেখানে সেই আশা কর্মীকে ডাক্তার ম্যাডাম বলতে অজ্ঞান, আর আমি হোমিওপ্যাথি ডাক্তার, আমার কিছু পাত্তা দেয়। এ আমার নিজের চোখে দেখা। এই নির্ঝর যেটা বললো, নির্ঝরের মতন ব্যক্তিত্ব হয়তো সেটা পারবে, আমি পারিনি, আমার ফেলিয়ার। একদমই স্যার, আমাদের তো কথাই শুনবে না। বললাম আশা কর্মী সে ডাক্তার ম্যাডাম হয়ে গেছে। আপনাকে ধরুন, আপনার গভর্নমেন্ট আপনাকে লাইসেন্স দিয়েছে ডাক্তারি করার, বৈধ লাইসেন্স আছে, কিন্তু পাবলিক পাত্তা দেয় না। কি হবে? একদমই তাই, পাবলিক বডি পাত্তা দেবে না। লাইসেন্স। আর আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি স্যার, একটা অভিজ্ঞতা শেয়ার করি। বলছি কি,
ওই অনেক মহিলাই আমাদের কাছে আসে না, আমার কাছে আছে এরকম 9 বছর, লাস্ট একটা দেখলাম 14 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয় না। যাই হোক, আমার কাছে আসার পরে কনসিভ করছে, সে আমার জন্যই হোক আর ভগবানের কৃপাই হোক, যাই হোক কনসিভ করার পরে 1 মাসও যায় না তারা শুরু করে দেয় ডাক্তারবাবু গাইনি ডাক্তারের কাছে কবে যেতে হবে, গাইনি ডাক্তারের কাছে কবে যেতে হবে। তারে জোর করে 3 মাসও রাখা যায় না, যে 3 মাস প্রেগনেন্সি আমার কাছে থাকো তারপরে তুমি যাও। ওরে বাবা, তাদের মানে বাচ্চা কনসিভ হয়ে গেছে, মানে কাজ হয়ে গেছে, এবার গাইনির কাছে যাইতে হবে, ওষুধ খাইতে হবে, না হলে বাচ্চার অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু এই যে এত গাইনি ঠাইনি দেখে যে বাচ্চাটা আসলো না, আজকে হোমিওপ্যাথির দৌলতে তোর 14 বছর পরে বাচ্চা আসলো, তাহলে হোমিওপ্যাথিটা